হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের দিগন্ত ভাইয়া তোমাদের নতুন একটা টপিক নিয়ে। টপিকটার নাম হচ্ছে যে রাদারফোর্ড এবং বোর মডেলের তুলনা। দেখো ভাইয়া, এখানে যে লাইনগুলো আছে, লাইনগুলো হচ্ছে মেডিকেল অ্যাডমিশন আর ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ভাইয়া? যে কালো কালো যে বইয়ের মধ্যে যে কালো কালো লাইনগুলো আছে, ওই লাইনগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমি কি করেছি, কালো কালো লাইন থেকে এমন এমন কিছু ওয়ার্ড বা এমন এমন কিছু বের করেছি যেগুলো তোমাদের জন্য কাজে লাগতে পারে। তো তোমাদের কাজে লাগানোর জন্য সেই টপিকগুলো তুমি একটু দেখো। আগে তুলনার মধ্যে তুমি দেখো মূল ধারণা বলতে পারলে কি, ওদের যে মডেলগুলো আছে, মডেলগুলো স্থায়িত্ব, মডেলগুলো কীভাবে গঠিত, মডেলগুলো সেই মডেলগুলো কীভাবে দিয়েছে, ওইগুলো কথা বলা হয়েছে, যেগুলো তোমাকে আমি আগের বিগত ক্লাসগুলোতে বলেছি। বোরের মডেলের ক্লাসগুলো এবং বোরের সীমাবদ্ধতা সিদ্ধান্ত সবই বলেছি। এখন তোমরা কী করবো, রাদারফোর্ড আর বোর মডেল দুইটাকে যদি এক পাশে রাখি বা একসাথে রাখি, তাদের মধ্যে তুলনা, কোনটা বেটার, কোনটা খারাপ, কোনটা বেশি, ওইরকম তুলনা। তো কারণ হচ্ছে, যদি মনে হয় রাদারফোর্ড এই কাজ করছে, তাহলে বোরে কি কাজ করতে পারে, এমসিকিউটা এইভাবে আসবে। এবং অনেক ভার্সিটির মধ্যে, অনেক মেডিকেল অ্যাডমিশনের মধ্যে এইসব এক্সাম, এইসব প্রশ্ন চলে আসে। তো তোমাদের দেখতে হবে প্রশ্নগুলো কেউ আসে। আসো আমরা আজকে এখন পড়ার মধ্যে যাই। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে পরমাণুর মডেলের ভিত্তির মধ্যে দেখতে পারবা তুমি রাদারফোর্ড কি করেছে, আলফা কণার মাধ্যমে পরমাণু মডেল দিয়েছে, আর বোর কি করেছে, ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইনের জন্য আইনস্টাইনের মধ্যে দিয়ে মডেলটা দিয়েছে। এখন রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ দিয়েছে, আলফা কণা একটা পার্টিকেল ছিল, এবং পার্টিকেল আরও কি ছিল, জিঙ্ক সালফার পার্টিকেল ছিল, আর কি ছিল, অরাম ছিল। অরামটা গিয়ে সোনার পাত ছিল। সোনার পাতের কথা এটা তোমাকে বলেছিলাম। প্লিজ যে আগের ক্লাসগুলো যদি না করে থাকো, প্লিজ করে আসো, যা করলে তুমি জিনিসগুলো বুঝতে পারবো। আর যেখানে বোরের মডেলে কি দিয়েছে, বোরের মধ্যে ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব দিয়ে অনুসরণ করে, যেটা রাদারফোর্ড দেয় সেই তত্ত্ব অনুসরণ করে মডেল দিয়েছে। আর আইনস্টাইনের সূত্র সেমভাবে মডেল দিয়ে সূত্র দিচ্ছে। আমার সূত্রের মধ্যে কি ছিল, একটা ছিল অ্যাম্বিয়ার ইকুয়াল টু ns বাই টুয়াইস পাই, আর একটা কি ছিল, ই ইকুয়াল টু এইচ এফ, ঠিক আছে, এইচ এফ বা এইচ এস বা এইচ সি বাই লামডা, যে কোনো একটাই বলতে পারো। তো প্রথম যে টপিকটা শেষ। সেকেন্ড টপিক হচ্ছে আবর্তশীল বা ইলেকট্রো কক্ষপথের ধারণা। আবর্তশীল ইলেকট্রো কক্ষপথের ধারণার মধ্যে রাদারফোর্ড কোনো তত্ত্বই দেয় নাই। তাহলে প্রথমত তো রাদারফোর্ডের কথাই বাদ যাক, কারণ রাদারফোর্ডের কোনো তত্ত্ব দেন। কিন্তু ভাইয়া, আমাদের বোর মডেল কি করেছে, বোর মডেল করেছে এইসব স্থায়ী কক্ষপথে অবর্তশীল ইলেকট্রন সম্পূর্ণ সমশক্তি হয়ে থাকে। তাহলে দুটো কথা আছে, একটা কি স্থায়ী কক্ষপথ, আরেকটা কি সমশক্তি, আরেকটা কি ইলেকট্রন। আমাদের এই তিনটা টপিক রয়েছে। কি ভাই, এই তিনটা টপিক রয়েছে। আচ্ছা, বিভিন্ন স্থায়ী কক্ষপথ বিভিন্ন শক্তি মান যুক্ত থাকে। মানে একটা কক্ষপথ যদি এটা থাকে, মনে হয় এটা 1 নম্বর কক্ষপথ, এটা কত 2 নম্বর কক্ষপথ। 1 নম্বর কক্ষপথের কখনো স্থায়িত্ব আর 2 নম্বর কক্ষপথের স্থায়িত্ব বা শক্তি কখনো সেম হবে না। সেম বলে আমরা স্থায়ী কক্ষপথ নিয়ে আমরা বোর মডেলে কথা বলেছিলাম। বোর মডেলের মধ্যে অনেক কথা বলা হয়েছে, স্থায়ী কক্ষপথ কি, স্থায়ী কক্ষপথ কি হয় এগুলো। এবং হচ্ছে যে তোমার বোর মডেলে এসব স্থায়ী কক্ষপথ আবর্তনশীল শক্তি সম্পূর্ণ থাকে, সমশক্তি। কারণ ইলেকট্রন যেটা একটা মধ্যে এক লাইনের যদি দুইটা থাকে, এই দুইটা সেম সক্ষম, শুধু এদের মধ্যে কি হয়, একটা হয় প্লাস হাফ আর একটা হয় কি মাইনাস হাফ, এই দুইটা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো এটা হচ্ছে স্থায়ী কক্ষপথের বোর্ড দিয়েছিল এবং সমশক্তি। এগুলো তোমার যারা আমার আগের বিগত ক্লাসগুলো করেছো বোর্ড মডেলে, তারা এগুলো সম্পর্কে জানতে পারবা। তো যদি দেখে না থাকে, আজকে তোমার যদি ভিডিওটা প্রথম হয়ে থাকে, তো অবশ্যই আমার আগের ক্লাসগুলো করে আসতে হবে তোমার থেকে, ঠিক আছে? দেন তুমি এই ক্লাসগুলো করলে ভালোভাবে বুঝতে পারবে। কাজে এগুলো তোমাকে জাস্ট লাইনগুলো আমি দেখানো, যে লাইনগুলো বইতে দরকার, সেই লাইনগুলো তোমাকে জাস্ট তুলে ধরে, আর কিছুই না। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর এমসিকিউটা কি ভাইয়া? 3 নম্বর এমসিকিউ হচ্ছে ভাইয়া পরমাণু মডেলের স্থায়িত্ব। তো পরমাণু মডেলের স্থায়িত্ব, রাদারফোর্ড পরমাণুর স্থায়িত্ব ছিল, বোর মডেলের স্থায়িত্বগুলো কি কি? তো রাদারফোর্ড মডেলের মধ্যে রাদারফোর্ডকে আমি লিখলে RM দিয়ে লিখবো, এখন রাদারফোর্ড মডেল, আর বোর মডেল কি BM লিখবো, বোর মডেল, ঠিক আছে? তো রাদারফোর্ড মডেলের মধ্যে কি করছে, প্লাস চার্জ যুক্ত নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসে কি ছিল, পজিটিভ ছিল। তোমাদের রাদারফোর্ড মডেল দেখেছিলাম যে কেন পজিটিভ ছিল, কেন বিকর্ষণ আকর্ষণ সব বলেছি আমি। তো একটু চেক আপ করে আসো যে কেমন ছিল। নেক্সট, যে নেগেটিভ চার্জযুক্ত, এটা ইলেকট্রন ও প্রমাণ করছে। এবং এই দুইটার মধ্যে কিছু কেন্দ্রমুখী ছিল। কেন্দ্রমুখী যে কথাগুলো ছিল, ওই তোমাকে আমি বিস্তারিত রাদারফোর্ড মডেলে পড়াইছি, কেন্দ্রমুখী বলকে, কেন্দ্রবিমুখী বলকে। তুমি প্লিজ একটু চেক আউট করেছো, চেক আউট করলে তুমি বুঝতে পারবা মডেলে কেমন ছিল। তারপর হচ্ছে কি BM মানে বোর মডেল কি বলছে, বিকিরণ শোষণ, এই দুটো কথা বলেছে। যে এক বিকিরণ কি আর শোষণ কি তুমি তো জানোই। তারপর হচ্ছে আরেকটা কি ইলেকট্রন অবস্থান বা শক্তিস্তর, মানে ইলেকট্রন অবস্থান কোথায় করতেছে, শক্তিস্তর কি, এইগুলো বলছে। এইভাবে পরমাণু মূল ধারণা, যে রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা যে মূল ধারণাটা আছে, এইভাবে শিখেছে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে সিদ্ধান্ত বা সীমাবদ্ধতা, যেভাবে তার সীমাবদ্ধতা কি ছিল, রাদারফোর্ডে কি ছিল, বোরে কি ছিল, এগুলো। তো আপাতত এই টপিকটা শেষ। এই টপিকের পর আমরা সীমাবদ্ধতা, ওকে তাহলে আসি।
তো আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে বোরে তোমার হচ্ছে বোরে আমরা সফলতাটা দিয়ে দিয়েছিলাম, সফলতাগুলো তাদের কি দিয়েছিলাম, সফলতাগুলো তুলনাগুলো দিয়েছিলাম। এখন আমরা দেখবো হচ্ছে বোর রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, মানে আমাদেরকে মেন জিনিস কি সীমাবদ্ধতা নিয়ে এখন কাজ করবো। কি সীমাবদ্ধ মানে তাদের তুলনাটা কি। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল কি কিসের সাথে তুলনা করছিল মডেলটাকে, সৌরজগতের সাথে তুলনা করছিল। কিসের সাথে তুলনা করছিল? সৌরজগতের সাথে তুলনা করছিল। আর বোরের মডেল কি করছিল? কোনো কিছুর সাথে তুলনা করেনি। তাহলে এই জিনিসটা আমরা এখানেই ফিনিশ করতে পারি বা এই দুইটা লাইনেই ঠিক করতে পারি। কিন্তু রাদারফোর্ড যে এই সৌরজগতের সাথে তুলনা করছে এটা কি হয় নাই? সঠিক হয় নাই। এটা হচ্ছে তার কি ভুল ছিল। এটা কি হচ্ছিল? ভুল ছিল। এটা হচ্ছে মেন লাইন, মানে আছে ভার্সিটি এমসিকিউ বা মেডিকেল এমসিকিউ, এগুলো হচ্ছে মেন লাইন। ঠিক আছে, মেন লাইন গুলো তোমার জন্য পুরো অনেকগুলো পড়া আছে, ওই পড়াতেই যাচ্ছে মেন লাইন গুলো তোমাকে নিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে রাদারফোর্ড মডেলে ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে স্থায়িত্ব নাই। ম্যাক্সওয়েল তত্ত্ব কি ছিল? যে কোন একটা ইলেকট্রন যদি তার তার শক্তি হারাতে থাকে একসময় কি নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে, যেটা গ্রহ সৌরজগতের মধ্যে কাউন্ট করে না, বা গ্রহ সৌরজগতের মধ্যে কি নাই ইলেকট্রন বা কোনো ধরনের চার্জ নাই, কোনো ধরনের আদান নাই। কিন্তু হচ্ছে কি ম্যাক্সওয়েল কি বলছিল? ম্যাক্সওয়েলের এই যে কি বলছে, ক্রমাগত শক্তি বিকিরণ বা শক্তি শোষণ তো করা যাবে না, কিন্তু শক্তি বিকিরণ করে মানে এই যে একটা ইলেকট্রন শক্তি বিকিরণ করে একদম কি নিউক্লিয়াসে পতিত হবে। নিউক্লিয়াসে পতিত হবে তাহলে কি পরমাণু দেখতে কিরকম হবে? পরমাণু ছিল কিরকম? এরকম ছিল। এটা এখানে পতিত হয়েছে, তাহলে পতিত হলে কিসে কনভার্ট হবে? এটা কনভার্ট হলে কি হবে? কোনো স্থায়িত্ব থাকবে না। কোনো স্থায়িত্ব যদি না থাকে তাহলে মডেলে থাকবে না। এটা হচ্ছে ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে তার স্থায়িত্ব নেই। নেক্সট যে আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে বোর মডেলের মধ্যে বলছে কি R1 সমান এত, মানে ও কি করছিল, মানে এই যে প্রথম স্থায়ী কক্ষ যেটাকে R1 ধরি, এরপরে R1 এর মান কত বের করছে? 0.529 × 10⁻⁸ সেন্টিমিটার। ঠিক আছে, ওটা বের করছে। বোরের মডেল কি হচ্ছে? এখানে R1 এর মান 0.529 × 10⁻⁸ সেন্টিমিটার বের করছে, যেটা স্থায়িত্ব রয়েছে। স্থায়িত্ব রয়ার কারণে কি বলা যায় যে নিউক্লিয়াসের নিকটতম প্রথম কক্ষপথ, এটা কি নিকটতম প্রথম কক্ষপথের মান কত? এত বের করছে। যদি প্রথম কক্ষপথের মান এত বের করতে পারে, পরে যত কক্ষপথ থাকুক না, প্রথম কক্ষপথের কি ধারণা দিয়েছে, প্রথম যদি ধারণা, তাহলে বোরের মডেল কি সাহিত্য রয়েছে, তা বোরের মডেল সাহিত্য রয়েছে, কিন্তু আমাদের রাদারফোর্ড মডেলে সাহিত্যগুলো থাকছে না। নেক্সট হচ্ছে কি রাদারফোর্ড মডেল কি বর্ণনা সৃষ্টি কোনো কথা বলা নাই, তাহলে রাদারফোর্ডের কথা আসতেছে না। কিন্তু বোর মডেল কি বুঝলে? ইলেকট্রন শক্তি শোষণ ও শক্তি বিকিরণ করে কি করে? বর্ণালী সৃষ্টি করে। আর বর্ণালী যদি সৃষ্টি করে তাহলে তার সূত্র আসবে কি E2 - E1 = h নিউ ড্যালির মান। ঠিক আছে, এটা হচ্ছে এর বর্ণালী সৃষ্টির সূত্র। তো নেক্সট 4 নম্বর যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে রাদারফোর্ড মডেলে কোনো ধরনের কোনো ধরনের বর্ণালী না থাকে, তার কি হাইড্রোজেন বর্ণালীর সাথে যখন তুলনা করবো তাদের কোনো মান থাকবে না। কিন্তু বোরের মডেলে হাইড্রোজেন বর্ণালী যখন কি করে নির্ণয় করতে পারে, কিন্তু ও কি করতে পারে না, বহু মানগুলো কি করতে পারে না, বহু ইলেকট্রনের বর্ণালীগুলো কি বের করতে পারে। আর বহু ইলেকট্রন মানগুলো যদি বের করতে নাই পারে তাহলে তার মডেলে কোনো স্থায়িত্ব এতটা থাকলে তার কিছু স্থায়িত্ব হাইড্রোজেন পরমাণুর জন্য স্থায়িত্ব, অন্য সব পরমাণু কি স্থায়িত্ব নয়। তাহলে এর পরে আছে বোর পরমাণুর সূত্রটা কি? 1/λ = নিউবার কি RH = 1/n1² - n1/n2² = RH সমান এত। আর তোমাকে এগুলো একটু ডিটেলসে বলবো। তারপর এটা একটু মানে এই যে n1 সমান কত, লাইম্যান সিরিজ, বাবা সিরিজ, এগুলো নিয়ে তোমাকে বলবো। এগুলো বলার আগে তোমাকে আপাতত এই জিনিসগুলো বুঝছি, এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে সীমাবদ্ধতার টপিক। আর সীমাবদ্ধতা যাওয়ার পর যে লাইম্যান সিরিজ যে সিরিজগুলো আছে, সিরিজটা নিয়ে আমরা কথা বলবো। এই সিরিজটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। সো এই সিরিজটা আমাদের দেখানোর জন্য কি করতে হবে, আমাদের প্রথম সিরিজটা সম্পর্কে জানতে হবে। সিরিজটা সম্পর্কে যদি জানি তাহলে দেখো আমরা কি করব, আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। ট্রিক্সটার নাম কি? দেখি ট্রিক্সটার নাম হচ্ছে লাইম্যান কি একটা ছেলে, ঠিক আছে, লাইম্যান বা লাইলি, বা এটা বলতো লাইম্যান না বললে বলতো আরো যে লাইলি, লেলা টেরা কি চোখ তো উইস লাইলি আমার পাশে বসে ফান করে। লাইলি আমার বসে ফান করে, ঠিক আছে। তো লাইলি আছে একটা মেয়ের নাম, আমি আসি পাশে বসছে, আমার সেটা পাশে বসছে, কি করে ফান করতেছে। লাইলিতে কি লাগা যায়? লাইম্যান। লাইলিতে কি লাগা যায়? লাইম্যান। আমারকে বলা যায় কি? বামার। পাশে কি? প্যাশন। আর বসে অর্থ কি? ব্র্যাকেট। আর ফান মানে কি? ফুন্ড। ফান মানে কি? ফুন্ড।
ফোন করে, ঠিক আছে, ফাইনালি কি ফোন করে। আর হচ্ছে তোমার কি করে, করে দিয়ে কি হবে দেখি ভাই বলতো, করে দিয়ে কি হবে, করে দিয়ে হবে হাম ফ্রেম, সরি লেখাটা বোঝা যাচ্ছে না, হাম ফ্রেম। দেখো ভাইয়া এখানে যেহেতু তোমাদের বইয়ে হাম ফ্রেমটা নাই, এটা হচ্ছে N6 এর মান, এই মানটা তোমাদের মাথায় রাখতে হবে, হাম ফ্রেম হচ্ছে N6 এর মান, এটা তোমার বইয়ে নাই, সো এটা আমি তোমাদের অনেকগুলো বই 13-14টা বইতে কালেক্ট করে এই নামটা পেয়েছি। তো এটা হচ্ছে, এটাতে আমার আরও সাহায্য করছে মিল্টন ভাই, মানে আমার যে টিচার ছিল আমার এককালে, মানে আমার এখন তো উনি করাই, তো উনি আমার এককালে টিচার ছিল, উনি আমাকে বলছিল যে এগুলো নিয়ে তুই করতে পারি কাজগুলো, তো আমি এগুলো নিয়ে আগাচ্ছি। তো উনি কি বলছে যে এইসব জিনিস বলছে। তো দেখো লাইলি আমার পাশে বসে ফান করে, লাইলি মানে কি, লাইমেন হলে কি N1, বামার কি N2, পেস্টিং কি N3, ব্র্যাকেট কি N4, ফোন কি N5, এবং হ্যামফার মানে কি N6। কখন এগুলো, যেমন মনে করো এখান থেকে কি N2, N3, N4, N5, N6 থেকে যদি নেমে আসে, তার N1 নাম কি হবে এত, তাহলে N2 হলে কি N3, 4, 5 থেকে নামবে, N3 মানে কি 4, 5, 6 থেকে নামবে, আর এটা 4 হলে কি হবে 5, 6 থেকে নামবে, আর 5 হলে কি হবে 6 থেকে নামবে, ঠিক আছে। তখন ওদের নামগুলো এরকম যে কোনটা কোন সিরিজের মধ্যে কোনটা, কিন্তু তাদের মধ্যে আমার ট্রিক্সটা কি, এটা ছিল কি ট্রিক্স, ঠিক আছে। মানে রাখবে লাইলি আমার পাশে বসে ফান করে, লাইলি আমার পাশে বসে কি, লাইলি হচ্ছে কি লাইম্যান, আমার হচ্ছে কি বামার, আর পাশে হচ্ছে কি পেশেন্ট, বস হচ্ছে কি ব্র্যাকেট, আর ফান হচ্ছে কি ফ্রুঞ্চ, আর করে হচ্ছে কি হাম ফ্রেম, ঠিক আছে। তো এটা গেল। এখন তো পরমাণুর প্রতিটি শক্তি স্তরের পূর্ণ সংখ্যা কোয়ান্টাম শক্তি গুণিতক রূপে যাবে, এটা কে বলছে, বোরে বলছে। কে বলছে ভাইয়া, বোরে বলছে। বোরে এই কথাগুলো বলার পর বোরে এই কথাটা বলার কি, আর পরমাণু কি কক্ষপথ কি অসংখ্য, আমাদের আপাতত কাউন্ট করা হয়েছে কি পর্যন্ত, 4 পর্যন্ত। এখন তোমাদের এটা নিয়ে যদি আরো ধারণা লাগে তাহলে আমি আরেকটু জিনিসগুলো বলি। আরেকটু জিনিসগুলো বলতে গেলে দেখো, মানে এই যে মানে কখন দৃশ্যমান হবে, কখন প্যাশনে বেশিরভাগ কি হয়, প্যাশনে বেশিরভাগ হয় অবলেহিত, যে প্যাশনে ফিরে আসে। ব্র্যাকেটে ফিরে আসলে হবে জিনিসটা দৃশ্যমান, ব্র্যাকেটে যদি মানে কোনো একটা আমার গ্যাপ ফিরে আসে। আর যে ফুন্ডে ফিরে আসে তাহলে হবে কি, ফুন্ডে ফিরে আসে তাহলে কি হবে একটু বলো তো ভাইয়া, অতিবেগুনি রশ্মি। দেখো ভাইয়া ব্র্যাকেটের মধ্যে সময় এগুলো তোমাদের জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার সাথে থাকতে হলে আমি তোমাকে এগুলো নিয়ে পরে ক্লাসে ভিডিও বানাবো, অথবা পরে ক্লাসে এরপরে যেসব মানুষ এখন আপাতত এগুলো আপাতত আজকের ক্লাস এগুলো। আর এটা আমরা জানি আর এর সমান কীভাবে, মানে আমরা আরেকটু যে সূত্র তোমাকে দেখাইছিলাম যে আর এর মানটা কীভাবে আসে, ওটা নিয়ে একটু যদি তুলনা করি তাহলে তুমি দেখতে পাবা কি, দেখো ভাইয়া। তো ওটা নিয়ে আমরা একটু তুলনা করি, আমরা কি পাইছিলাম, আমরা কি পাইছিলাম ভাইয়া, del equal to E2 minus E1 equal to HF, ঠিক আছে। আবার F সমান কি, B equal to F lambda, F সমান কি B by lambda, A সমান কি B by lambda, আর A সমান কি C by lambda, B equal to C। কেন দেখো ভাইয়া B equal to C কেন দোষে ভাইয়া, কারণ হচ্ছে কোনো পরমাণুর মধ্যে তাদের যে ব্যাগটা থাকে ওই ব্যাগটা কি হয়, আলোর গতিতে হতে পারে। কারণ আমরা ওই যে আলফা কোণের বিচ্ছুরণের সময় বলছিলাম, আলফা কোণের শক্তি কত ছিল, এত 3 × 10 2.9 সামথিং 10⁸ ছিল। তো সেই অনুযায়ী আমরা আলোর ব্যাগটা কাউন্ট করবো। তো আলোর ব্যাগটা কাউন্ট করার সময় এই যে এই ব্যাগটা রয়েছে পুরাটা মান হচ্ছে কি, আর H1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার, আর হচ্ছে মানে কিছু 1.09678 × 10⁻7 মিটার ইনভার্স। এই যে মানটা এইভাবে আসছে ইকুয়েশনটা, তো তোমরা এইভাবে জানো, এইভাবে ইকুয়েশনটা আসছে। এটা মেডিকেলের জন্য লাগে না, বাট আমাদের জাস্ট সূত্র জানেন যে এটা সমান কি, এটা সমান মানটা কি, আমাদের মেডিকেল এগুলো লাগবে। আর যদি ভার্সিটিতে আছে ভার্সিটি এই পুরোটা লাগবে। তোমাদের মেডিকেল আর ভার্সিটির মধ্যে আমি মোটামুটি সবগুলো কভার করতেছি। এরপর যদি ম্যাথ আসে ম্যাথের রিলেটেড ম্যাথ করবো। আপাতত এরপরে আমরা যেটা করবো এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং আহ্বান নীতি নিয়ে আমরা কাজ করবো। আপাতত আজকে বোরের মডেল আর রাদারফোর্ড মডেল পুরাই সমাপ্তি। এবং এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে তোমার, এবার আমরা যে কাজ করবো সেটা করবো বোরের তত্ত্ব প্রয়োগ। বোরের তত্ত্ব প্রয়োগের মধ্যে যেসব সূত্রগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, বা মেডিকেল এমসিকিউতে আসবে বা ভার্সিটি এমসিকিউতে আসবে, ওই সূত্রগুলো জাস্ট একটু দেখাবো। ওই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ ওই ক্লাসের মধ্যে অনেকে জানবো। আজকের ক্লাস এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে রাখো। আর কমেন্টে কখনো বলতে ভুল করবো ভাইয়া ভালো হয়েছে কিনা, এটা বলতে কখনো ভুল করবো। যদি ভালো হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে যাই বলো ভাইয়া ভালো হয়েছে, আর যদি ভালো না হয় অবশ্যই কমেন্ট ভালো হয় নাই এই জিনিসটা, ভালো এটা
লাগে না আর একটু ভালো করে বুঝান জিনিস, তাহলে আমি অবশ্যই আরও ভালো করে তোমার এক্সপিরিয়েন্স নিয়ে আরও বুঝাবো। আপাতত আমার যে স্টোরেজ ছিল বা যেসব জিনিস ছিল মাথায় বা যেসব বই বা যেসব খাতায় আমি লিখছি, যেসব তোমাদের শীত তৈরি করেছে, ওই শীত থেকে আমি জিনিসগুলো বুঝাইছি। এখন তোমাদের যদি এই ট্রিক্সটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো। সবাই যদি জানতে পারে অবশ্যই তোমরা অনেকে অনেক কিছু শিখতে পারবে। আমি চাই তোমরা শিখো, আর তোমরা যদি শিখতে পারো আমার থেকে খুশি কেউ হবে না। আর তোমার সামনে এক্সাম, এপ্রিলে এক্সাম, সো আর টাইম আছে, তো আমি এখন খুব তাড়াতাড়ি করে তোমাকে বোঝানো শেষ করবো এবং ওদের রিসেন্টলি 100-200 তোমাদের কমপ্লিট করবো, বেশি কিছু নাই। আর তোমাদের যা লাগবে তো আমি সেটি আকারে তোমাকে দিয়ে দিব, তোমরা সবাই দেখে নিও, ঠিক আছে? ওকে ভাই আজকে আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই, নমস্কার, আদাব।